আপনি প্রায়ই হচ্ছে নিৎসের স্লেভ মোরালিটির আলাপটা সামনে আই না, বলার চেষ্টা করেন যে কি বাংলাদেশের মানে এই রাজনৈতিক সংস্কৃতিতে জামাতের যে রাজনীতিটা এটা হচ্ছে মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। এই কনটেক্সটটা কি আসলে, এটা একটু বুঝে আগে। খুবই গুরুত্বপূর্ণ আলাপ, এবং আমি এই ধরনের আলাপ পছন্দ করি যেখানে টকশোর সারফেস লেভেলের তর্ক বিতর্কের বাইরে একটা ইনডেপথ আলাপের সুযোগ তৈরি হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। জামাতের লোকজন তারা যে মোরালি নিজেদের সুপিরিয়র মনে করে, এটা মনে করার কারণটা কি, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা তাদের এই অবস্থানটা আমাদের রিড করা সহজ হবে। এটার কারণটা হলো যে তারা কিন্তু মনে করতেছে যে এখানে তারা ইসলাম কায়েম করতে চায়, তারা ধর্ম এবং ইসলামের ব্যাপারে বেশিরভাগ মানুষেরই আমাদের আবেগ আছে এবং একটা কমিটমেন্ট আছে। সেই কারণে তারা মনে করে তারা তো একটা হলি ডিউটির মধ্যে আছে। ফলে এই হলি ডিউটি পালন করতে গিয়ে যদি ভোট চুরি করতে হয় কোনো সমস্যা নাই, যদি প্রপাগান্ডা ছড়াইতে হয় কোনো সমস্যা নেই, যদি মেয়েদের গালাগালি করতে হয় কোনো সমস্যা নেই, যদি কেউ এই হলি জিনিসের করে সমালোচনা করে বা এর বিরুদ্ধে দাঁড়ায়, সে তো তাহলে খুব খারাপ কাজ করলো, ফলে তার চরিত্র হনন করা যায়। ফলে এই যে সে প্রিসাপোজ করতেছে, এটা তিনটা দিক থেকে এটা আলোচনা করা যায়। একটা হলো সে মনে করতেছে এটাই ট্রুথ, এটা একটা সাবজেক্টিভ ট্রুথ, মানে সে ইসলামের নামে মওদুদিবাদকে মনে করতেছে ইসলাম, এবং এই সাবজেক্টিভ ট্রুথের জায়গা থেকে সে শত্রু মিত্র বিভাজন করতেছে, করে তার যে সমালোচক তাকে সে আল্লাহর শত্রু, মানুষের শত্রু এবং দেশের শত্রু, ভারতের দালাল, যা কিছু শাহবাগী সব ত্যাগ করে এবার তাকে ভিলিফাই করে হত্যাযোগ্য করার চেষ্টা করতেছে। কিন্তু সে যেটা সফল কেন হচ্ছে না সেটা পরে বলতেছে। এটা গেল একটা পয়েন্ট। আরেকটা দিক হলো সে তার লোকগুলো অসৎ, চোর, বাটপার এটা বলা যাবে না। লোকগুলো কিন্তু প্র্যাকটিক্যালি অসৎ না, কিন্তু তার যে পুরো ইকোসিস্টেমটা হইলো করাপ্ট। কিরকম, যেটা উদাহরণ আমি দিচ্ছিলাম, যেমন আমি এখানে ঢাকা পেপারসে ছলে বলে কৌশলে একটা চাকরি নিলাম, অবৈধভাবে চাকরিটা নিলাম, নিয়ে আমি বৈধ উপায়ে অফিস করি, বৈধ উপায়ে আমার যে ডিউটি তার চেয়ে আমি ভালো দায়িত্ব পালন করি, তার চেয়ে বেশি আমি অনেস্ট, আমার কলিগ ঘুষ খায় কিন্তু আমি খাই না, কিন্তু আমার প্রক্রিয়াটাই হলো অসৎ। সেটাকে আমি বলছি মোরালিটি উইদাউট প্রিন্সিপাল। তো জামাত এই জন্য ক্ষমতায় আসার ক্ষেত্রে সে যে মিথ্যা কথা বলে, সে যে সকালে শরিয়ার কথা, বিকালে গণতন্ত্রের কথা বলে, ইসলাম যে সিরাতুল মুস্তাকিমের লাইন, ইসলামে যে চালাকের কোনো সুযোগ নেই, এই প্রিন্সিপাল সে মানবে না। হ্যাঁ, প্রিন্সিপাল না মাই না, সে নিজেকে একটা মোরাল এজেন্ট আকারে ক্লেম করা, এইটা একটা ফ্যানাটিক প্রবণতা তৈরি করে, এবং এটা আল্ট্রাফ্যাসিজমের দিকে নিয়ে যায় এই ধরনের গ্রুপকে। নরেন্দ্র মোদী বা যে কোনো রকম রাইট উইং পপুলিস্ট ফ্যানাটিক প্রবণতার ভিতর থেকে এক ধরনের ফ্যাসিবাদ তৈরি হয়, যেটার প্রকৃষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো হইলো জামাতে ইসলাম বাংলাদেশে চর্চা করে। আওয়ামী লীগ একই ধরনের চর্চা করতো, এটা রেস দিয়ে করতো, ট্রাইব দিয়ে করতো, বাঙালি জাতিবাদ দিয়ে করতো, এটা এরা মওদুদিবাদ দিয়ে করে, ইসলামের মওদুদি ব্যাখ্যা বা জামাতি ব্যাখ্যা দিয়ে করে ইন দ্য নেম অফ ইসলাম, যেটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, বা ইসলামও বলবে যে এটা মানে অন্যান্য ঘরানার বা অন্যান্য স্কুল অফ থটের ইসলামিস্ট এটাকে শত্রু মনে করে বা ইসলামের জন্য থ্রেট মনে করে। এটা গেলো একটা। নিশ্চিয়ান দিক থেকে স্লেভ মোরালিটি, এই যে লোকগুলো এই ধরনের একটা প্রিন্সিপালহীন মোরালিটির চর্চা করে সে যে দোমায়া গালি দিচ্ছে, যে জামাতের সমালোচনা করছে, আমার নিয়ে যে হাজার হাজার ফটো কাট, লক্ষ লক্ষ কাটপিট ছড়াচ্ছে, ছড়ায় যে আমাকে ডিফেম করার চেষ্টা করে, এটা সে তার দায়িত্ব ইবাদত মনে করে। কেউ কেন করছে? কারণ স্লেভ মোরালিটি, নিশ্চিয়ান জেনোলজি অফ মোরালস নিচ্ছে, এটা আলোচনা করছে খুব ভালোভাবে। আমি ডিটেল তাত্ত্বিক থিওরিটিক্যাল আলাপে যাবো না, কারণ আমি জানি অনেক প্রশ্ন আছে। জাস্ট এখানে বলি যে নিশ্চিয়ান জায়গা থেকে এটা রিলেট করা যায় কিভাবে। এটা নিচ্ছের আইডিয়ার মধ্যে একটা হলো মাস্টার মোরালিটি আর একটা হলো স্লেভ মোরালিটি। মাস্টার মোরালিটির মধ্যে গুড অ্যান্ড ব্যাড থাকে, এবং মাস্টার ডিফাইন করে কোনটা গুড এবং কোনটা ব্যাড। আর স্লেভ মোরালিটির মধ্যে যেটা থাকে সেটা হলো গুড অ্যান্ড এভিল। সে মনে করে সেই যে এভিলিটি, যে আমি ভালো অন্যরা খারাপ, এইভাবে ভাগ করে ফেলে যে সহজে, এইটা হলো স্লেভ মোরালিটি। স্লেভ মোরালিটির ক্যাটাগরির মধ্যে পড়ে। সেদিক থেকে আমি বলছি এটাকে নিশ্চিয়ান ওয়েতেও পাঠ করা যায়। ওকে, সো আমরা তাহলে এখানে কিন্তু তিনটা কনোটেশন থেকে আমরা এই ফেনোমেনাটাকে, যে আমাদের এই ইডিওলজিক্যাল পয়েন্টটাকে আমরা বোঝার চেষ্টা করতে পারি বা করলাম এখানে। সো এই দিক থেকে যদি আপনারা দেখেন, তাহলে এই ধরনের রাজনীতি এবং পলিটিক্সে এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা যদি আপনি রিড করতে পারেন, তাহলে ডেমোক্রেটিক পলিটিক্স থেকে ইডিওসেন্ট্রিক পলিটিক্সকে আপনি আলাদা করতে পারবেন। ডেমোক্রেসি কিন্তু কোনো মতাদর্শ না, ডেমোক্রেসি হলো ভ্যালুস, মূল্যবোধ। গণতন্ত্রকে যদি আপনি ইডিওলজি, মতাদর্শ মনে করেন, তাইলে কিন্তু গণতন্ত্রের নামে একটা ফ্যাসিবাদ কায়েম করবেন আপনি। গণতন্ত্রকে কখনো মতাদর্শ আকারে নেওয়া যাবে না। গণতন্ত্র ভ্যালুজ, এবং রাষ্ট্র যখন পরিচালিত হবে 5 তারিখের পরে যেটা বলছিলাম, রাষ্ট্র হবে ভ্যালু বেজ, ইডিওলজি থাকবে সমাজে,
হ্যাঁ, এটা আপনি সমাজে থাকুক আপনি অসুবিধা নাই, কিন্তু রাষ্ট্র ভ্যালু এবং রাষ্ট্র সেটা কি করবে, রাষ্ট্র একটা ভ্যালুসকে শুধুমাত্র বাঙালি জাতীয়তাবাদ প্রগতিশীলতাকে প্রমোট করবে না, শুধুমাত্র এক ধরনের ইসলামিজমকে প্রমোট করবে না, শুধুমাত্র এক ধরনের খ্রিস্টানিটি বা হিন্দুইজমকে প্রমোট করবে না, রাষ্ট্র করবে কি ভ্যালু প্লুরালিটি করবে। এটা হলো জন স্টুয়ার্ট মিলরা লিবার্টির ধারণাটা, যেখানে এটা অনেক ক্রিটিক আছে, এটার সমস্যা গণতন্ত্র অনেক সমস্যা, যেটা ক্রিটিক তো সে প্লেটোর আমল থেকে হয়ে আসতেছে। তো যখন স্টুয়ার্ট মিলরা এই লিবার্টির এই ধারণাটাকে তারা নতুন করে ব্যাখ্যা করলো এবং এর মধ্যে দিয়ে দুনিয়ার মুক্তি খোঁজা শুরু করলো, তখন এর যে নানা ক্রিটিক, সেই ক্রিটিকগুলো কিন্তু অনেক শক্তিশালী ক্রিটিক আছে। কার্ল স্মিথ তো উড়াই দিছে এগুলো, এবং কার্ল স্মিথের ক্রিটিক ফালাই দেওয়ার মতো না। সেখানে ইসায়া বার্লিন নামে একজন পপুলার থিঙ্কার ছিল, ওই সময়ের পপুলার, বাটন রাসেল টাসেল তার খুব অপছন্দ করতো। তিনি বেসিক্যালি এই জিনিসটা আয়া করছে যে তাহলে রাষ্ট্র স্বাধীনতা বা এই জনগণের লিবার্টি নিশ্চিত করতে হলে সমাজে তাহলে বিভিন্ন রকম যে মতাদর্শ, বিভিন্ন রকম যে ভ্যালুজ, সেক্ষেত্রে রাষ্ট্র কি করবে, রাষ্ট্র হলো ভ্যালু প্লুরালিটি করবে। ওকে।